আমন্ত্রণ ডিজি বাংলার দিনের খবরে, সঙ্গে আছি ইমদাদুল হক। শুরুতেই শিরোনাম। বিশ্ববিদ্যালয়ে পাঠ্যক্রমে ব্লকচেইন অন্তর্ভুক্তির আহ্বান পলকের। চট্টগ্রামে অরেঞ্জের বিরুদ্ধে মামলা, গভীর রাতে পালিয়েছে আনন্দের বাজার। ৪৫তম আইসিপিসি হবে ঢাকায় এশিয়ায় সেরা বুয়েট। স্মার্ট ফ্রিজ আনবে অ্যামাজন। ফেসবুক বন্ধের ৬ ঘন্টায় ৭ কোটি নতুন গ্রাহক পেয়েছে টেলিগ্রাম। অ্যান্ড্রয়েডে নেটফ্লিক্সের প্লে সামথিং চালু। এবং প্রমোদ ভ্রমণ নিয়ে প্রশ্নের মুখে জাকারবার্গ। এবার পুরো খবর। বিশ্ববিদ্যালয় পাঠ্যক্রমে ব্লকচেইন অন্তর্ভুক্তির আহ্বান পলকের। ব্লকচেইন হতে পারে বাংলাদেশে বিনিয়োগের অন্যতম প্রযুক্তি খাত। একই সঙ্গে এই প্রযুক্তি ব্যবহারে তথ্যের অপব্যবহার কমে আসবে। এজন্য বিশ্ববিদ্যালয় পাঠ্যক্রমে ব্লকচেইনকে অন্তর্ভুক্তির আহ্বান জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। আন্তর্জাতিক ব্লকচেইন অলিম্পিয়াড ২০২১ আয়োজন উপলক্ষে বুধবার রাজধানীর আইসিটি টাওয়ারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান প্রতিমন্ত্রী। আমাদের যে স্টার্টআপরা প্রায় $৫০০ মিলিয়ন উপরে বিদেশি বিনিয়োগ এনেছে গত ৫ বছরে, এইখানে কিন্তু ব্লকচেইন হতে পারে একটা বাংলাদেশে বিনিয়োগের অন্যতম একটা প্রযুক্তি খাত। আমাদের এই ব্লকচেইনকে উৎসাহিত করার জন্য একদিকে যেরকম বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠানকে এগিয়ে আসতে হবে ব্লকচেইন বিষয়টাকে তাদের কারিকুলামে অন্তর্ভুক্ত করা। প্রধান অতিথির বক্তব্যে পলক আরও জানান, এক প্ল্যাটফর্মে এনআইডির তথ্য, ট্রেড লাইসেন্সের তথ্য, ড্রাইভিং লাইসেন্সের তথ্য, শিক্ষার সার্টিফিকেট সহ অন্যান্য তথ্য জনগণ পেতে পারে সেই উদ্যোগ নিয়েছে সরকার। তথ্যের সুরক্ষা সহ আরও অন্যান্য ক্ষেত্রে কাজ করবে এই ব্লকচেইন প্রযুক্তি। আমাদের পরিচয়.gov.bd যেই ভেরিফিকেশন অ্যান্ড অথেন্টিকেশন গেটওয়ে, তার সাথে আমাদের ট্রেড লাইসেন্সের ডেটাবেস, তার সাথে বিআরটি এর ডেটাবেস, তার সাথে ইলেকশন কমিশনের এনআইডি ডেটাবেস এবং সাথে শিক্ষা মন্ত্রণালয়ের সার্টিফিকেটের ডেটাবেস, এগুলোকে যদি আমরা ইন্টিগ্রেট করি এবং ইন্টারঅপারেবল করি এবং সেই সাথে যদি এই সকল সংরক্ষণ ভাণ্ডারে সকল তথ্য উপাত্ত সংরক্ষণের সময়ে যদি আমরা ব্লকচেইন টেকনোলজি প্রয়োগ করি, তাহলে কিন্তু সেখানে আর কোনো জাল সার্টিফিকেট, জাল কোনো দলিল অথবা জাল কোনো ড্রাইভিং লাইসেন্স কিংবা কোনো ধরনের জাল আইডেন্টিটি কার্ড অপব্যবহার করার কোনো সুযোগ থাকবে না। এবারের অলিম্পিয়াডের চেয়ারম্যান ও টেকনো হ্যাভেন প্রতিষ্ঠাতা হাবিবুল্লাহ এন করিমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ব্রাক ইউনিভার্সিটির সিএসি বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ কায়কোবাদ এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল বিসিসির নির্বাহী পরিচালক ও অতিরিক্ত সচিব ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান। অধ্যাপক ডক্টর মোহাম্মদ কায়কোবাদ তার বক্তব্যে ব্লকচেইনকে গুরুত্বপূর্ণ প্রযুক্তি হিসেবে উল্লেখ করে বাংলাদেশ এই প্রযুক্তি ব্যবহারে এগিয়ে যাবে এমন আশাবাদ ব্যক্ত করেন। This is a very important technology. Most often Bangladesh is a follower of technology. We are forced to adopt certain things. But in blockchain we have started to become leaders. And there will be a time when we cannot do without blockchains. সংবাদ সম্মেলনে হংকং থেকে অনলাইনে সংযুক্ত ছিলেন হংকং ব্লকচেইন সোসাইটির প্রেসিডেন্ট ডক্টর লরেন্স মা। হংকংয়ের বাইরে প্রথমবারের মতো আগামী ৮ অক্টোবর থেকে বাংলাদেশে শুরু হচ্ছে আন্তর্জাতিক এই ব্লকচেইন অলিম্পিয়াড। অনুষ্ঠান হবে ফিজিক্যাল ও ভার্চুয়ালি। চট্টগ্রামে অরেঞ্জের বিরুদ্ধে মামলা, গভীর রাতে পালিয়েছে আনন্দের বাজার। অনলাইন প্রতারণায় সাঁড়াশি অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। একদিকে গ্রাহকরা যেমন মামলা করতে শুরু করেছেন, অন্যদিকে দোষীদের পাকড়াও করছে পুলিশ। এরই মধ্যে মঙ্গলবার রাতের অন্ধকারে গুলশানের কার্যালয় ছেড়ে পালিয়েছে কমার্স প্রতিষ্ঠান আনন্দের বাজার। খবর চাউর হওয়ার পর প্রতিষ্ঠানটির সিইও এইচ খন্দকার মিঠু যেন দেশ ছেড়ে পালাতে না পারেন, সেজন্য কমার্স ভিত্তিক রিভিউ ফেসবুক পেজে বিভিন্ন স্ট্যাটাস দেন নেটিজেনরা। এর আগে সোমবার রাতে অনলাইন টিকেটিং এজেন্সি 24টিকেটি.com পরিচালক রাকিবুল হাসানকে চুয়াডাঙ্গা থেকে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি চুয়াডাঙ্গা। একই রাতে ঢাকার দক্ষিণখানের কাওলা থেকে গ্রেফতার করা হয়েছে কমার্স প্রতিষ্ঠান নিরাপদ.com এর পরিচালক ফারহানা আফরোজ অ্যানিকে।
সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার আজাদ রহমান জানিয়েছেন, প্রতারিত গ্রাহকদের করা মামলায় উভয় প্রতিষ্ঠানের পরিচালকদের গ্রেফতার করা হয়েছে। এর আগে ক্রেতাদের সঙ্গে প্রতারণা করে কয়েক কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে নিরাপদ.কমের সিইও শাহরিয়ার খানকে গত জুলাই মাসে গ্রেফতার করেছিল ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ। এদিকে অর্থ আত্মসাতের অভিযোগে ই কমার্স প্রতিষ্ঠান অরেঞ্জের মালিক সোনিয়া মেহজাবিন সহ 7 জনের বিরুদ্ধে চট্টগ্রাম আদালতে মামলা দায়ের করেছেন এক ভুক্তভোগী। বুধবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হোসেন মোহাম্মদ রেজার আদালতে মামলাটি করেন নগরের রিয়াজউদ্দিন বাজারের ব্যবসায়ী নুরুল আফসার। 3 গ্রাহকের পক্ষে মামলাটি করেন তিনি। 45তম আইসিপিসি হবে ঢাকায় এশিয়ায় সেরা বুয়েট। বাংলাদেশে অনুষ্ঠিত হবে বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের জন্য কম্পিউটার প্রোগ্রামিংয়ের আন্তর্জাতিক পর্যায়ের সবচেয়ে বড় চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা 45তম আন্তর্জাতিক কলেজিয়েট প্রোগ্রামিং আইসিপিসি। এই ঘোষণার মধ্য দিয়ে স্থানীয় সময় মঙ্গলবার রাতে মস্কোর ম্যানিজ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শেষ হয়েছে আইসিপিসি 2020 সালের 44তম আন্তর্জাতিক কলেজিয়েট প্রোগ্রামিং প্রতিযোগিতার চূড়ান্ত আসর। সমাপনী অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে উপস্থিতদের বাংলাদেশে হতে যাওয়া এই প্রতিযোগিতায় অংশগ্রহণের আমন্ত্রণ জানান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব NM জিয়াউল আলম। Under the very able leadership of our Honorable Prime Minister Sheikh Hasina, we are now uplifting our digital Bangladesh. At present, we are organizing International Blockchain Olympiad in Dhaka. This is now going on. And this year, in November, we have a plan to organize the World WCIT event, World Congress event in Dhaka. So I'd like to invite you all to all the events in Bangladesh, especially ICPC event 2022 in Dhaka. We'll do our best, we'll try our best to make Bangladesh event a successful one. অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে আরও বক্তব্য রাখেন ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর মোহাম্মদ সুলতান মাহমুদ। তিনি বলেন, 2030 সালের মধ্যে ডিজিটাল বিপ্লব ঘটাতে চায় বাংলাদেশ। 45তম আন্তর্জাতিক কলেজিয়েট প্রোগ্রামিং প্রতিযোগিতা বাংলাদেশের আয়োজনের মধ্য দিয়ে এই লক্ষ্যে পৌঁছতে ভূমিকা রাখবে। It is a great honor for Bangladesh and the UAP to become the next host of the ICPC finals in Dhaka in 2022. We will be glad that Bangladesh is trying to achieve a digital revolution by the year 2030. The hosting of this international event will no doubt reinvigorate that process and help us to reach that goal. এদিকে এবারের আসরে এশিয়া পশ্চিম অঞ্চলে প্রথম স্থান অর্জন করে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট। প্রোগ্রামিংয়ে 7টি সমস্যার সমাধান করে এই সম্মাননা অর্জন করে তারা। অপরদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় দল 6টি সমস্যার সমাধান করে অনার্স ক্যাটাগরিতে পুরস্কৃত হয়। প্রতিযোগিতায় বিশ্বের 120টি বিশ্ববিদ্যালয় দলের মধ্যে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে রাশিয়ার নিজনি নভোগ্রাদ স্টেট ইউনিভার্সিটি। নজর দিচ্ছি বিশ্ব প্রযুক্তির খবরে। স্মার্ট ফ্রিজ আনবে অ্যামাজন। নিজেদের ক্যাশিয়ারবিহীন অ্যামাজন গো স্টোরে যেসব প্রযুক্তি ব্যবহার করা হয় সেগুলো গ্রাহকদের রান্নাঘরেও পৌঁছাতে চায় অ্যামাজন। ইনসাইডার বলছে, ই কমার্স জায়ান্টটি একটি স্মার্ট ফ্রিজ তৈরিতে কাজ করছে, যা ফ্রিজের মধ্যে থাকা খাবার বা পণ্য মনিটরিং করতে পারবে। এনগ্যাজেটের খবরে বলা হয়েছে, খাবারের মান ঠিক আছে কিনা কিংবা শেষ হয়ে যাচ্ছে কিনা তা দেখভালের পাশাপাশি কোনো জিনিসের পরিমাণ কমে গেলে তা অর্ডার করতে সাহায্য করবে। এর মাধ্যমে অ্যামাজনের গ্রোসারি ডিভিশনের বিক্রি বাড়বে বলে মনে করা হচ্ছে। ফ্রিজটি বিভিন্ন ধরনের রেসিপিও দেখাবে। অ্যামাজন গো সিস্টেমসের পেছনে থাকা দলটি প্রায় 2 বছর ধরে এই প্রকল্পটি নিয়ে কাজ করছে। প্রকল্পটি প্রায় শেষ পর্যায়ে। গো স্টোরে ক্রেতারা তাদের কার্টে কি পণ্য রাখছে সেটি ট্র্যাকিং রাখে এবং যখন তারা বের হবেন তখন মোট পণ্যের হিসাবে স্বয়ংক্রিয়ভাবে চার্জ করে থাকে। অ্যামাজন ফ্রেশ এবং ল্যাব 126 হার্ডওয়্যার টিমও এই স্মার্ট ফ্রিজ প্রকল্পে যুক্ত রয়েছে। তবে অ্যামাজন নিজেই এই ফ্রিজটি বানাবে না, এজন্য অ্যাপ্লায়েন্স নির্মাতাদের সাথে যুক্ত হতে কাজ করছে তারা। ফেসবুক বন্ধের 6 ঘন্টায় 7 কোটি নতুন গ্রাহক পেয়েছে টেলিগ্রাম। বিশ্বব্যাপী আউটেজে $600 কোটি ক্ষতির মুখে পড়তে হয়েছে সোশ্যাল জায়ান্ট ফেসবুককে। আর ওই 6 ঘন্টায় 7 কোটিরও বেশি নতুন গ্রাহক পেয়েছে মেসেজিং অ্যাপ টেলিগ্রাম। নতুন এই গ্রাহক সংযুক্তির কথা জানিয়েছেন টেলিগ্রামের প্রতিষ্ঠাতা পাভেল দুরভ। নিজস্ব টেলিগ্রাম চ্যানেলে দুরভ বলেন,
টেলিগ্রামের গ্রাহক সংখ্যার দৈনিক প্রবৃদ্ধি হঠাৎ করেই হু হু করে বেড়ে গেছে। আমরা একদিনে অন্যান্য প্ল্যাটফর্মের 7 কোটি শরণার্থীকে স্বাগত জানিয়েছি। তবে হঠাৎ করেই একই সময়ে লগ ইন বেড়ে যাওয়ায় যুক্তরাষ্ট্রের অনেক গ্রাহক টেলিগ্রাম সেবা ব্যবহারে ধীর গতি পেয়েছেন। অবশ্য এজন্য কোনো ভোগান্তি পোহাতে হয়নি তাদের। অ্যান্ড্রয়েডে নেটফ্লিক্সের প্লে সামথিং চালু। কথা ছিল এপ্রিলে চালু করা হবে শাফল ফাংশন প্লে সামথিং। তবে 5 মাস দেরিতে হলেও অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহারকারীদের জন্য বৈশ্বিকভাবেই আনুষ্ঠানিকভাবে নিজেদের নতুন এই ফিচারটি উন্মুক্ত করল মার্কিন এই স্ট্রিমিং জায়ান্ট। প্রযুক্তি বিষয়ক সাইট ভার্জ জানিয়েছে, মোবাইল ডিভাইসে পর্দার নিচের দিকের অংশে থাকা নেভিগেশন বারে প্লে সামথিং বাটনটি খুঁজে পাবেন আগ্রহীরা। ফলে দেখার মতো কিছু খুঁজে না পেলে ফিচারটির সাহায্যে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা নেটফ্লিক্সকে কোনো কন্টেন্ট চালিয়ে দিতে আদেশ করতে পারবেন। ব্যবহারকারীর নির্দেশ পেলেই নেটফ্লিক্স নিজেই ভার নেবে কন্টেন্ট দেখানোর। অবশ্য এখনও আইওএস প্ল্যাটফর্মে আসেনি ফিচারটি। নেটফ্লিক্স বলছে আগামী মাসগুলোতে আইওএসে শাফল ফাংশন পরীক্ষা শুরু করবে তারা। তবে নেটফ্লিক্সের ফার্স্ট লাভস ফিচার পাওয়ার ক্ষেত্রে এগিয়ে আছেন আইওএস ব্যবহারকারীরা। বছরের শুরুতে তারা ফিচারটি পেলেও যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, কানাডা, আয়ারল্যান্ড, ইন্ডিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন্স এবং যুক্তরাজ্যের অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা মাত্র হাতে পাওয়া শুরু করেছেন ফার্স্ট লাভস ফিচারটি। ফলে আরও অপেক্ষায় থাকতে হবে বাকি দেশগুলোর ব্যবহারকারীদের। প্রমোদ ভ্রমণ নিয়ে প্রশ্নের মুখে জাকারবার্গ। প্রবাদ আছে, রোম যখন পুড়ছিল সম্রাট নিরো তখন বাঁশি বাজাচ্ছিলেন। আর এবার ফেসবুক যখন হঠাৎ করেই অন্ধকারে চলে যায়, মার্কিন সিনেটে সাক্ষ্য দিতে শুরু করেন তাদেরই সাবেক ডেটা বিজ্ঞানী ফ্রান্সিস হাউগেন। তখন মূল কাণ্ডারি মার্ক জাকারবার্গ ছিলেন কোনো এক পালতোলা নৌকায় প্রমোদ ভ্রমণে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার ক্যাপিটল হিলে মূল দৃশ্যপটে তার এই অনুপস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন সিনেট অধিবেশনে উপস্থিত একাধিক সিনেটর। তাদেরই একজন ডেমোক্র্যাট সিনেটর রিচার্ড ব্লুমেনথাল। তিনি বলেছেন, আজকে মার্ক জাকারবার্গের উচিত আয়নায় নিজেকে দেখা। নেতৃত্ব না দেখিয়ে দায়িত্ব নেয়ার বদলে তিনি এখন প্রমোদতরীতে ঘুরে বেড়াচ্ছেন। Big tech now faces that big tobacco jaw-dropping moment of truth. It is documented proof that Facebook knows its products can be addictive and toxic to children. And it's not just that they made money, again, it's that they valued their profit more than the pain that they cause to children and their families. এর পরপরই জাকারবার্গের প্রমোদ ভ্রমণের তুলনায় গুরুত্ব বেশি পেতে থাকে প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা হিসেবে তার ভূমিকা এবং অন্যান্য পণ্য বিষয়ক প্রশ্নে তার একক সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা নিয়ে। সাক্ষ্যে জাকারবার্গের দিকে আঙুল তুলে হাউগেন বলেছেন, ফেসবুক শিশুদের ক্ষতি করে, সমাজে বিভেদ বাড়ায়। The documents I have provided to Congress prove that Facebook has repeatedly misled the public about what its own research reveals about the safety of children, the efficacy of its artificial intelligence systems, and its role in spreading divisive and extreme messages. শুনানিতে ব্যবহারকারীদের গোপনীয়তা রক্ষা করতে ব্যর্থতা থেকে শুরু করে ভুয়া তথ্য সরানো বন্ধে ফেসবুকে পরিবর্তন দরকার, এই সিদ্ধান্তে রিপাবলিকান ও ডেমোক্র্যাটিক উভয় রাজনৈতিক দলের সিনেটররা একমত হয়েছেন। তবে রাতে হাউগেনের অভিযোগ ভুল ব্যাখ্যা বলে দীর্ঘ স্ট্যাটাসে দাবি করেছেন ফেসবুকের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ। অবশ্য প্রমোদ ভ্রমণ নিয়ে কোনো কিছুই বলেননি তিনি। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। ডিজিটাল জীবনধারায় নিরাপদে ভালো কাটুক সবার জীবন। প্রযুক্তির সঙ্গে আপডেটেড থাকতে যুক্ত থাকুন ডিজি বাংলায়।